ডাক্তারবাবু এরকম কখনো হয়েছে আপনি অপারেশন করতে গিয়ে কারোর পেটের মধ্যে কিছু ভুলে রেখে চলে এসেছেন? একটা দুটো হয়ে যায় হয়তো। কত রকমের ব্রেস্ট সার্জারি হয়? ব্রেস্টের মধ্যে কিছু ছোটখাটো প্লাস্টিক সার্জারি করি আমরা। সিরিয়াসলি ইউ আর লুকিং সেক্সি। খানিকটা ডেলিবারেট। যে ম্যামোগ্রাফি কি পেইনফুল? বিশেষ করে যাদের ধরুন ব্রেস্টের মধ্যে একটা ইনফেকশন হয়ে আছে বা কিছু। ব্রেস্ট ক্যান্সার থেকে দেহের সব জায়গায় কি ছড়িয়ে পড়তে পারে ক্যান্সার? যে কোনো ক্যান্সারই যে কোনো জায়গায় যেতে পারে। ছেলেদের ব্রেস্ট সার্জারি হয়? মেল ব্রেস্টের টিস্যুর পরিমাণ কম। সোশ্যাল মিডিয়া বা চলতি কথায় বলি ম্যান বুবস। আপনি যেটাকে ম্যান বুবস বললেন, আমরা ওটাকে বলি গাইনেকোম্যাস্টিয়া। আরেকটা হচ্ছে সেক্স চেঞ্জের ক্ষেত্রে ব্রেস্ট সার্জারি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে বলে যে না, আমি বাইরের জিনিস শরীরে ঢোকাবো না, ইমপ্লান্ট নেব না। তো এই সিলিকন ইমপ্লান্টসগুলোর কিরকম দাম? 500 সিসির ওপর হলে একরকম দাম, কম হলে আরেক রকম দাম। ব্রেস্টে সিলিকন ইমপ্লান্ট করার পর কেউ কি ব্রেস্ট ফিট করাতে পারে বা মিল্ক জেনারেট করে সেখানে? কিন্তু অগমেন্টেশনের জন্য যেখানে নিচে একটুখানি কেটে ইমপ্লান্টটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ব্রা পরলে ব্রেস্ট ক্যান্সার হয়, ফাইব্রাডেনোসিস, ব্রেস্ট পেন, ম্যাস্টালজিয়া। ব্রেস্ট হেলথ ঠিক রাখার জন্য কি কি করা উচিত? এই যেরকম অ্যাঞ্জেলিনা জোলির আমরা জানি যে ওনার ফ্যামিলিতে ওটা ছিল, রিস্ক ফ্যাক্টরটা বেশি, তাই সি আন্ডারওয়েন্ট সাম প্রসিজিয়ার্স টু রিডিউস দ্যাট রিস্ক। সেটা আমার হাতে আছে। আচ্ছা, অনেকেরই ধারণা যে ব্রেস্ট ক্যান্সার হলেই সার্জারি এবং ব্রেস্টটা কেটে বাদ দিতে হবে। আমাদের এমজে আমার স্যার বলতেন যে when a lady has come to you with early breast cancer, we should try to reward her by doing breast conservation on her. হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। আরো একটা ইনজেকশন পডকাস্টের নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। যেখানে আলোচনা হবে আজকে খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে। আজকে আলোচনা হবে ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জন। আমাদের সাথে আছেন ডক্টর ধৃতিমান মৈত্র। নমস্কার। নমস্কার। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ। মানে আমি তো আপনাদের পডকাস্টের রেগুলার ভিউয়ার, মানে ফলো করি। সবচেয়ে যেটা ভালো লাগে যে হালকাভাবে মজা করতে করতে অনেক ইম্পর্টেন্ট জিনিস নিয়ে যে ডিসকাশনটা হয়, সেই ব্যাপারটা। And I want to compliment you for your dress. থ্যাংক ইউ। Seriously, you are looking sexy. না, এটাও খানিকটা ডেলিবারেট, বিকজ আমি আপনাদের একটা এপিসোডে আমি দেখছিলাম আপনি বলছিলেন যে ডাক্তাররা যে সবসময় সাদা জামা কাপড় পরবে এরকম কোনো ব্যাপার আছে, ডাক্তারদের কি রং পরা বারণ আছে? তো সেই ওই মানে ক্লিশেটা ব্রেক করার জন্যই আমি ডেলিবারেটলি, আমি যেহেতু পড়ি তাই পরে এলাম। একদম, আপনি এটা, আমি চাই যে সমস্ত ডাক্তারবাবুরা একটু কালারফুল থাকুক, কারণ আমার সাদা ধানগুলো তো সব ফেলে দিলাম। বেশ করেছো, কারণ ডাক্তারবাবুরা যদি একটু কালারফুল থাকে পেশেন্টদের সামনে, পেশেন্ট একটা রিলিফ পায়। না হলে ওই সাদা কুল কালার্স বা এই গ্রিন মানে ডাক্তারের কাছে গিয়ে মনে হয় ডাক্তার জম্বি অ্যাটাক করছে পেশেন্টের উপর, নাকি? একদম একদম, ওটাই মনে হয়। ডাক্তারবাবু এরকম কখনো হয়েছে আপনি অপারেশন করতে গিয়ে কারোর পেটের মধ্যে কিছু ভুলে রেখে চলে এসেছেন? না, মানে সেটা তো কখনোই কারোর হওয়া উচিত না, কারণ অপারেশনের পর সিস্টাররা থাকে, আমাদের ওটি অ্যাসিস্ট্যান্টরা থাকে, তারা গুনে গুনে সমস্ত জিনিস, যে অপারেশনের শুরুতে ওটি টেবিলে কতগুলো ইনস্ট্রুমেন্ট ছিল, কতগুলো মপ ছিল, মানে এটা একটা বিশেষ ধরনের গজের কাপড়ই বলতে পারেন বড়, যেটা রক্ত মোছার জন্য বা পেটের মধ্যে নাড়ি ভুড়ি ফিল্ডে চলে আসছে সেগুলোকে সরানোর জন্য ইউজ করা হয়। তো সেগুলো কাউন্ট করে, মানে অপারেশনের শুরুতে কটা ছিল এবং শেষে টেবিলে কটা ফেরত এসছে, বা নিডলস যেগুলো ইউজ হচ্ছে অপারেশনের সময় সেলাই করার জন্য, কটা নিডল নেওয়া হলো, কটা নিডল আউট হলো, এটা কিন্তু কাউন্ট মিলিয়েই করা হয় অপারেশন। তাও কখনো কখনো ফ্রিক অ্যাক্সিডেন্ট একটা দুটো হয়ে যায়, হয়তো কেউ অনেক সারাক্ষণ, মানে এমার্জেন্সিতে হয়তো 10টা অপারেশন করেছে, 10 নম্বর অপারেশনে গিয়ে সবাই টায়ার্ড, কখনো হয়তো দৈবাত হলো এরকম। আমরা যেহেতু মেডিকেল কলেজে আছি, আমাদের কাছে অনেক সময় কমপ্লিকেটেড কেসেস রেফার হয়ে আসে। তো আমার গোটা কেরিয়ারে 1-2বার এরকম বা 4বার এরকম হয়েছে হয়তো, যখন আমরা ওই আগে কোথাও অপারেশন হয়েছে সেই পেশেন্ট আমাদের কাছে এসে তখন মপটা আমরা বার করেছি, এরকম হয়েছে। কিন্তু আমরা তারপরে জিনিসটা নিয়ে না মানে খুব সেন্সেশনালাইজ করতে চাই না, বা পেশেন্টকে ডেকে মিডিয়াকে ডেকে বলা যে এই একটা বেরিয়েছে, এটা করাটা আমার মনে হয় ঠিক নয়। কারণ কেউ তো আর ইচ্ছে করে করবে না, এবং এটা একটা প্রসিজিওরও আছে যে কাউন্ট নিয়ে মিলিয়ে ক্লোজ করা। মপটা কি হয়, রক্তে ভিজে গিয়ে এমন হয় যে আলাদা করে অনেক সময় বোঝাও যায় না। হ্যাঁ, বাট আমি অ্যাপ্রিসিয়েট করবো এই অনেস্ট কনফেশনটার জন্য, কারণ অনেক প্রফেশনেই, মানে প্রত্যেকটা প্রফেশনেই কিন্তু ভুল হয়। ইনফ্যাক্ট আমরা যে শুটিং করছি আমরাও ভুল করে শিখেছি। আমি তো ভুলই করি সব। হ্যাঁ, বা আমরা প্রত্যেকটা প্রফেশনে কিন্তু ভুল হয়, কিন্তু সবাই একটা বড় জায়গায় গেলে আর এই স্বীকারোক্তিতে যায় না। তারা বলে না না না, আমার তো কোনো দিন জীবনে হয়নি। সো থ্যাংক ইউ সো মাচ এই অনেস্ট কনফেশনটার জন্য, মানে এটার জন্য হিউজ গার্ডস লাগে। সো থ্যাংক ইউ সো মাচ। তো এবার আমরা চলে যাই আমাদের ব্রেস্ট সার্জারি নিয়ে আমরা কথা বলবো। তো কত রকমের ব্রেস্ট সার্জারি হয়? ব্রেস্ট সার্জারি, লোকের একটা ধারণা যে ব্রেস্ট ক্যান্সার একমাত্র, এই যে ব্রেস্ট সার্জারির বোধহয় ফিল্ডে খালি ব্রেস্ট ক্যান্সার পড়ে।
সেটা নয়, ব্রেস্ট ক্যান্সার ছাড়াও কসমেটিক ব্রেস্ট সার্জারির একটা বিশাল বড় রোল আছে। এবং ব্রেস্ট ক্যান্সার সার্জারিকেও আমি যদি অনেকগুলো ভাগে ভাগ করি, যে ব্রেস্ট ক্যান্সার আজকাল যদি আর্লি ধরা পড়ে, অনেক সময় ব্রেস্ট কনজারভেশন সার্জারি করা যায়। ছোটো একটা টিউমার বাদ দিলাম, সেলাই করে দিলাম, ব্রেস্ট যেমন ছিল তেমন থাকলো। এইগুলোতে আবার অনেক সময় কি একটু বড় টিউমার, ব্রেস্টটা বাদ মানে টিউমারটা বাদ দিলে হয়তো ব্রেস্টের শেপটা একটু ডিফর্মড হবে, তো তখন ব্রেস্টের মধ্যেই কিছু ছোটোখাটো প্লাস্টিক সার্জারি করি আমরা, সেগুলোকে বলে অঙ্কোপ্লাস্টিক প্রসিজিয়ার্স। আবার একদম খুব বড় টিউমার কেমোথেরাপিতে রেসপন্ড করে ছোট হচ্ছে না, তখন পুরো ব্রেস্টই বাদ দিতে হলে সেটাকে বলে ম্যাস্টেকটমি। এবং এই প্রতিটা প্রসিডিওরের সঙ্গে ব্রেস্ট ক্যান্সার জেনারেলি বগলের লিম্ফ নোডসে ছড়ায়, তো তখন লিম্ফ নোডসটা অ্যাসেস করার একটা ব্যাপার থাকে। আইদার সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি বলে একটা প্রসিজিওর করা হয়, যেখানে বেছে বেছে কিছু লিম্ফ নোড বার করা হয়। আর আরেকটা প্রসিজিওর হয় যে অ্যাক্সিলারি লিম্ফ নোড ডিসেকশন, যেখানে কমপ্লিট অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স হয়, সেটা পেশেন্টের কোনটা প্রয়োজন সেইভাবে করা হয়। তো এটা গেল হচ্ছে মোটামুটি ব্রেস্ট ক্যান্সারের সার্জারি। আবার এই যে বললাম যে ম্যাস্টেকটমি হলো, ব্রেস্ট বাদ দিলাম, এই ব্রেস্টটা বাদ দেওয়া মানে পেশেন্ট ক্যান গেট ফ্ল্যাট চেস্টেড, পুরো তার নিপল এরিওলা স্কিন এক্সট্রা সব বাদ গেল, দিয়ে পেশেন্ট ফ্ল্যাট চেস্টেড হয়ে গেল, ইফ সামবডি অপটস ফর দ্যাট। আবার অনেকে চায় যে না আমার স্তনটা বাদ দিয়ে দিন কিন্তু আবার পুনর্গঠন করে দিন, তো সেইটা করার সময় আমরা অনেক সময় কি করি, স্কিন স্পেয়ারিং ম্যাস্টেকটমি বা স্কিন অ্যান্ড নিপল স্পেয়ারিং ম্যাস্টেকটমি। এটা যদি একটু সহজ ভাষায় বলেন। ব্রেস্টের স্কিনটা যেমন ছিল তেমন থাকলো, নিপল এরিওলাটা কোনো কোনো ক্ষেত্রে যেমন ছিল তেমন থাকলো, ভেতর থেকে ব্রেস্ট টিস্যুটা পুরো বাদ দিয়ে দেওয়া হলো, ব্রেস্টের যে ফ্যাট, মিল্ক ডাক্টস, গ্ল্যান্ডস সমস্তটা বাদ দিয়ে দেওয়া হলো। মানে অনেকটা স্টাফড পোট্যাটো, স্টাফড ক্যাপসিকাম যেরকম আমরা খাই সেরকম ব্যাপারটা আর কি, যে বাইরেটা ব্রেস্টের যেমন ছিল তেমন থাকলো, এবার ভেতরটা আমি কিছু একটা দিয়ে রিকনস্ট্রাক্ট করলাম। সেই কিছু একটা সিলিকন ইমপ্লান্টও হতে পারে, পেশেন্টের নিজের মাংস পেশিও হতে, মানে মাংস পেশি টিস্যু, ল্যাটিসিমাস ডরসি ফ্ল্যাপ নিতে পারি পিঠ থেকে বা পেট থেকে, ট্রান্সভার্স রেক্টাস অ্যাবডোমিনাস ফ্ল্যাপ দিয়ে ব্রেস্টটা পুনর্গঠন করে দিলাম। তো এরকম হয়। আবার কসমেটিক ব্রেস্ট সার্জারি, যেরকম কারোর ওরকম পেশেন্ট আসে অ্যাডোলেসেন্ট বা আরেকটু বড়, হ্যাঁ বিয়ের বয়স হয়ে গেছে, ব্রেস্ট ডেভেলপই করেনি, তো তারা অগমেন্টেশন চাইছে, বা কারোর ব্রেস্ট ডেভেলপ করেছে বাট দে আর নট হ্যাপি উইথ দ্য সাইজ, তারা অগমেন্টেশন করালো, এরকম হয়। আবার অনেকে থাকে, আমাদের ইন্ডিয়াতে বেশি প্রবলেমটা যে জাইগ্যান্টোম্যাস্টিয়া, মানে বিশাল বড় বড় ব্রেস্টস হয়ে গেল, উইচ আর কজিং ইন্টারফারেন্স উইথ ডে টু ডে অ্যাক্টিভিটিস অলসো, যে পেশেন্ট জামা কাপড় পরতে পারছে না ঠিকমতো, পিঠে চাপ টান পড়ছে, হ্যাঁ অনেকে শ্বাসকষ্টও হতে পারে। তারপরে ব্রেস্টগুলো খুব বড় হয়ে যাওয়ার ফলে কি হয়, হাইজিন মেনটেন করা সম্ভব হয় না, ব্রেস্টের তলায় যে ইনফিরিয়র ম্যামারি ফোল্ডটা, ওখানে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, আলসার্স হচ্ছে, চুলকে ফেলছে, হ্যাঁ। তো এইসব ক্ষেত্রে আবার আমরা ব্রেস্ট রিডাকশন করি। আবার অনেকে থাকে একটু বয়সের কারণে ব্রেস্টে স্যাগিং হয়ে গেছে, ব্রেস্ট লিফট করা হলো, ম্যাস্টোপেক্সি বলে সেটাকে। তো এরকম অনেক রকমের হয়। এছাড়া বিনাইন কন্ডিশনস, মানে বিনাইন কিছু টিউমার হয়, ফাইব্রোঅ্যাডেনোমা, তো সেইগুলোতে আমরা অপারেশন করি। আজকাল ভ্যাকিউম অ্যাসিস্টেড অপারেশন এসছে, আবার সেগুলোও করা হয় ফাইব্রোঅ্যাডেনোমার জন্য। তারপরে নিপল থেকে ডিসচার্জ হচ্ছে, তো তখন মাইক্রোডোকেক্টমি বা র্যাডিক্যাল ডাক্ট এক্সিশন, এই ধরনের অপারেশনও হয়। ব্রেস্ট ক্যান্সার এলো আমাদের, তো এই ব্রেস্ট ক্যান্সার ডিটেক্ট করার জন্য আর্লি ডিটেকশন বা কি আগে থেকেই কি সতর্কতা বা কি পরীক্ষা মেয়েদের করা উচিত? হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এই জিনিসটা মানে খুব এখন হট টপিক বলতে পারেন, সব জায়গাতেই সব মানে সায়েন্টিফিক মিটিং, মানে সার্জিক্যাল মিটিং হোক, যাই হোক, এই জিনিসটা আলোচনা হয়। তো স্ক্রিনিংয়ের ব্যাপারটা হচ্ছে যে আমাদের মতো দেশে যেখানে এত পপুলেশন, সেখানে এমন একটা মেথড আনতে হবে যেটা কস্ট এফেক্টিভ হবে এবং মানে রিস্ক বেনিফিট রেশিওটাও দেখতে হবে, যে এমন কোনো প্রসিজিওর রাখবো না যেটা করতে গিয়ে পেশেন্টের কোনো রিস্ক বাড়বে, কোনো কমপ্লিকেশনের বা ইত্যাদি। তো এখন আমাদের ন্যাশনাল যে কমিউনিকেবল ডিজিজ প্রিভেনশন প্রোগ্রাম একটা আছে, তাতে ব্রেস্ট ক্যান্সার, ওরাল ক্যান্সার মানে ওরাল ক্যাভিটি ক্যান্সার যে কোনোই হোক, হাইপারটেনশন, ডায়াবেটিস আর সার্ভাইকাল ক্যান্সার মেয়েদের, এই 5টা রোগের দিকে নজর দেওয়া হচ্ছে। এবার কোন ক্যান্সারগুলো স্ক্রিনিং করা হয়, ধরুন এমন একটা ক্যান্সার যেটা আজ ধরা পড়লো, যাই চিকিৎসা করো না কেন পেশেন্ট 3 মাসের মধ্যে মারা যাবে, যে স্টেজেই ধরা পড়ুক, বা ম্যাক্সিমাম 1 বছর বাঁচবে, বা পপুলেশনে প্রচুর লোকের হয় না, খুব রেয়ার, তো সেইটা একটা মানে ন্যাশনাল প্রোগ্রাম দিয়ে হোক বা একটা লোকাল প্রোগ্রাম দিয়ে স্ক্রিনিং প্রোগ্রাম রাখার কোনো মানে হয় না। কারণ আমি যদি 100 জনের স্ক্রিনিং করি, 1 জনের হয়তো ধরা পড়লো, বা আমি 100 জনের স্ক্রিনিং করে যদি 20 জনেরও ধরি, তাদের চিকিৎসা করেও যদি কোনো লাভ না হয়,
তো আমার স্ক্রিনিং করে লাভ নেই। তো ব্রেস্ট ক্যান্সার এমন একটা রোগ যেটা স্ক্রিনিং করার অ্যাডভান্টেজটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার যদি আর্লি ধরা পড়ে, আর্লি স্টেজে, তাহলে শুধু ব্রেস্ট বাঁচিয়ে অপারেশন করা যাবে, সেই অ্যাডভান্টেজটা তো থাকলোই। অনেক সময় কেমোর দরকার আর পড়ছে না, ঠিক আছে। আর যেটা হয় যে পেশেন্টের ওভারঅল সার্ভাইভালও কিন্তু যদি আর্লি স্টেজে ট্রিটমেন্ট শুরু করা হয় সেটা অ্যাচিভ করা সম্ভব হয়, যে একটা প্রলং সার্ভাইভাল বা একটা ইনক্রিজ লাইফ এক্সপেক্টেন্সি। হয়তো নর্মাল একটা মানুষ যত বছর বাঁচবে তারা তত বছরই বাঁচবে যদি আর্লি স্টেজে ধরা পড়ে চিকিৎসাটা করা যায়। তো সেই জন্য ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিংয়ের ইম্পর্টেন্সটা আছে, মানে এটা প্রথমে বুঝতে হবে। তো এখন যেটা রেকমেন্ড করা হয় যে মেয়েদের 20 বছর বয়স হয়ে গেলেই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন প্রতি মাসে একবার করে করা উচিত, এটা বলা হচ্ছে। যে আর সেটাও কোন সময় করবে না, মাসিকটা শেষ হয়ে যাওয়ার পর, প্রত্যেক মাসে মেনস্ট্রুয়াল সাইকেল আসবে, সেটা শেষ হওয়ার 7 থেকে 10 দিন পর নিজের ব্রেস্ট নিজে এক্সামিন করতে হবে, স্বয়ং স্তন পরীক্ষণ যেটা বলছি। এটাতেই আসবো, এটা যদি আপনি একটু বেসিক ডেমনস্ট্রেট করে একটু আমাদের দর্শকদের জন্য বলতে। মানে ওটা মানে খুব সহজ মনে রাখার জন্য, সি ইন সিটিং ফিল ইন ফ্ল্যাট, বা সি ইন স্ট্যান্ডিং ফিল ইন ফ্ল্যাট মেয়েদের আমরা বলি। যাদের বাথরুমে আয়না আছে ওয়েল অ্যান্ড গুড, না থাকলে চান করলো, চান করার পর হাতটা একটু সাবান দিয়ে ভিজিয়ে রেখে সেই অবস্থাতেই বাথরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আগে নিজেদের ব্রেস্টগুলো নিজেরা সি করবেন, ইন্সপেক্ট করবে। এরকম কোমরের কাছে হাত রেখে, হাত ওপরে তুলে আর এমনি হাত পাশে রেখে ব্রেস্টটা কি দেখবে না, দুটো ব্রেস্টের মধ্যে কোনো অসামঞ্জস্য আছে কিনা, কোথাও একটা ফুলে আছে কিনা, কোথাও একটা ডিম্পলের মতো ঢুকে আছে কিনা, নিপলটায় কোনো আলসার হয়ে আছে কিনা, বা নিপলটা ঢুকে গেছে কিনা, আগে নর্মাল ছিল এখন ঢুকে গেছে, এরকম হয়েছে কিনা, নিপল থেকে কোনো রস বেরোচ্ছে কিনা, বা ব্রেস্টের অন্য জায়গাতেও কোনো জায়গায় আলসারের মতো কিছু হয়েছে কিনা, বা ব্রেস্টের স্কিনটা কমলা লেবুর খোসার মতো, আপনারা দেখেছেন কমলা লেবুর খোসাটাকে ফুটো 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 মতো হয়, ওই রকম হয়ে গেছে কিনা, বা হাতটা যখন তুলছে তখন এই বগলের তলায় কোনো ফোলা আলাদা করে দেখতে পাচ্ছে কিনা, বা এই জায়গাটায় কোনো ফোলা দেখতে পাচ্ছে কিনা, এইগুলো দেখলো। এবারে ফিল ইন ফ্ল্যাট, মানে তাকে নিজে ফিল করতে হবে। তো যেরকম বললাম যে চান করার পর হাতটা ভিজে রাখবে একটু সাবান জল দিয়ে, ভিজিয়ে ব্রেস্টটাকে ফিল করতে হবে। ব্রেস্টটাকে যদি একটা ঘড়ির মতো চিন্তা করে তাহলে 12 o'clock থেকে শুরু করলো, বাইরে থেকে ভেতর দিকে এরমভাবে এলো, 1 o'clock আবার 2 o'clock, 3 o'clock, পুরো ঘড়ির মতো। এবারে এক একটা জায়গায় আমরা বলি 3 বার চাপতে, মানে যদি 12 o'clock এখানে শুরু করে তাহলে 3 বার, একবার স্কিন এবং তার জাস্ট তলায় যে লাম্প আছে সেগুলো ধরা পড়বে, আরেকটু দিলে ব্রেস্টের মধ্যে, আরেকটু বেশি প্রেশার দিলে ডিপ যদি কোনো লাম্প থাকে বুঝতে পারবে। তো এরমভাবে পুরো ব্রেস্টটাকে কভার করবে একটা ঘড়ির মতো, প্লাস নিপল এরিওলাটা ফিল করে দেখবে যে নর্মাল আছে কিনা। এতে যদি কোনো মহিলা, মানে মেয়ে 20 বছর বলছি, তারা তো ছোটই, তো সেরকম, বা এল্ডারলি অলসো, আমরা বলছি যে একদম আমৃত্যু এটা করতে, কারণ 80 বছর বয়সেও গিয়ে ব্রেস্ট ক্যান্সার হতে পারে। তো যাই হোক, তারা যখন ওরমভাবে পরীক্ষা করে বুঝলো যে হ্যাঁ এখানে কিছু একটা আমি অ্যাবনর্মালিটি পাচ্ছি, তখন বলা হয় যে যদি ডাক্তার অ্যাক্সেস করতে পারেন তাহলে ডাক্তারের কাছে যান, বা গ্রামের দিকে ধরুন কোথাও ডাক্তার নেই, সেখানে আশা ওয়ার্কাররাও কিন্তু অ্যাক্টিভলি এই ব্যাপারটায় হেল্প করে দেয়। এবং তারপরে পেশেন্টের বয়স বুঝে, যে কারোর আলট্রাসাউন্ড করতে হবে, কারোর ম্যামোগ্রাফি অ্যান্ড আলট্রাসাউন্ড দুটোই করতে হবে, কারোর এগুলোর ওপরে গিয়ে আবার এমআরআই করতে হবে, এরকম করে ধরা পড়লো কিছু একটা, তখন ছুটফুটিয়ে বায়োপসি করে প্রমাণ করতে হবে যে ক্যান্সার না নন ক্যান্সারাস লাম্প। এবার যেটা বেরোলো সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা। সেলফ এক্সামিনেশন তো ব্রেস্টের আপনি করতে বললেন সবাইকে, এরকম কি করতে পারে যে মেয়েরা বললেন যে না আমি তো সেলফ এক্সামিনেশন করলাম, আমি তো অতটা বুঝতে পারছি না, আমি ডাক্তারের কাছে গিয়ে আমি একটা ইউএসজি বা একটা ম্যামোগ্রাম করেই আমি দেখাতে চাই, এরকম কি করতে পারে? আর একটু সহজ ভাষায় বলে দিন ম্যামোগ্রামটা কি। ব্যাপারটা হচ্ছে যে চাইলে তো করতেই পারে, কিন্তু প্রয়োজন আছে কিনা। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তো দেখবেই, ডাক্তার কি আর বলবে চলে যাও। যাই হোক, কি সবাই তো ডাক্তারের অ্যাক্সেসটা পায় না। আমাদের ওই জন্য স্ক্রিনিংয়ের ব্যাপারটা, যেহেতু আমরা চাইছি যে ইট শুড রিচ এভরিওয়ান, যার কাছে ডাক্তারের অ্যাক্সেস আছে, যার কাছে নেই, তার কাছে নিজের হাতটা থাকলেই হবে, নিজের চোখটা থাকলেই হবে, তবে না মানে জিনিসটা ব্যাপকভাবে সাকসেসফুল হবে স্ক্রিনিং প্রোগ্রামটা। তো সেই জন্য সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের কথা বলা হয়েছে। তো সেটাই যখন একজন ডাক্তার করছে তখন ওটার নাম হয়ে যাচ্ছে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। ডাক্তারও একই জিনিসগুলোই করছে, দেখছে দাঁড় করিয়ে বা বসিয়ে, ফিল করছে পেশেন্টকে একটু শুইয়ে দিয়ে, পেছনে একটা বালিশ দিয়ে, প্রত্যেকের আলাদা আলাদা মেথড আছে দেখার, প্লাস অ্যাক্সিলারি এক্সামিনেশন ইত্যাদি। এবারে দেখে টেখে যদি মনে হয় যে না সেরম কিছু নেই, তাহলে সবাইয়েরই যে আলট্রাসাউন্ড ম্যামোগ্রাফি বা ম্যামোগ্রাফি করতে হবে তার কোনো মানে নেই। ধরুন একটা ইয়াং মেয়ে এসছে 20 বছর, তার মনে হচ্ছে লাম্প, আপনি দেখে দেখলেন কিছু নেই, আপনি তাকে বলতে পারেন যে তোমার কিছু করার দরকার নেই, তুমি মাঝে মাঝে এসে দেখিয়ে যেও। আলট্রাসাউন্ড বা ম্যামোগ্রাফি করার যে
রেকমেন্ডেশনটা সেটা হচ্ছে যে 35 বছর বয়সে, জেনারেল পপুলেশনে বলছে যে 35 বছর বয়সে একটা বেসলাইন করে নিলে তারপরে 40 বছর বয়স থেকে প্রতি বছর করো। যদি প্রতি বছর করাতে নাও পারো 2 বছর অন্তর করো, মানে বা ধরো অন্য কোনো সমস্যা নিয়ে কোনো ডাক্তারের কাছে গেছো, সে লিখে দিল, একটা অপরচুনিস্টিক স্ক্রিনিং হয়ে গেল। মানে কারণ আমাদের দেশে তো লোকে খুব হেলথ অ্যাওয়্যার বা হেলথ কনসিয়াস নয়, হয়তো একটা জিনিস হয়েছে সে বছরে বছর ওটা নিয়ে বসেই থাকবে, দেখাবে না না, তাই জন্য লোককে তুমি যদি বলো প্রতি বছর করাও, তাহলে সে হয়তো 2 বছরে একবার করাবে। তো এইগুলো, এটা হচ্ছে ম্যামোগ্রাফি। আর আলট্রাসাউন্ডটা কেন স্ক্রিনিং হিসেবে করতে হতে পারে, ধরুন দেখা গেল যে কারুর ফ্যামিলিতে 35 বছর বয়সেই একজনের ক্যান্সার হয়েছে, তো তার ফ্যামিলিতে যে বাকি মেয়েরা আছে তাদের স্ক্রিনিং শুরু করার রেকমেন্ডেশন হচ্ছে অ্যাটলিস্ট 10 years বিফোর দ্য এজ অফ দ্য ইন্ডেক্স কেস ইন দ্য ফ্যামিলি। মানে প্রথম কেসের যে বয়স ছিল তার 10 বছর আগে অন্য মেয়েদের স্ক্রিনিং শুরু করো। এবার মেয়েটার বয়স তো তখন 25, মানে অন্য যে তার ফ্যামিলির অন্য একটা মেয়ের বয়স ধরুন তখন 25, তো 25 বছর বয়সে আমি যদি ম্যামোগ্রাফি করি সেটা সেন্সিটিভ হবে না। দেখা গেছে 35-এর আগে ম্যামোগ্রাফি করে খুব সেন্সিটিভ হয় না, তাদের যদি স্ক্রিনিং করতে হয় আলট্রাসাউন্ড করতে হয়, এবং কিছু স্পেসিফিক ইন্ডিকেশনস আছে যেগুলোতে এমআরআই করতে হয়। তো হাই রিস্ক ফ্যামিলিগুলোতে অনেক সময় বলে যে 25 বছর বয়স থেকেই ওই একটা বেসলাইন করো, তারপর 30 থেকে প্রতি বছর করো, এরকমভাবে নানা রকম রেকমেন্ডেশন আছে, হার্ড অ্যান্ড ফাস্ট কিছু নেই, একটু সজাগ থাকা এই আর কি। এবারে আসি ম্যামোগ্রাফি আর আলট্রাসাউন্ড। আলট্রাসাউন্ড আমরা সবাই জানি সাউন্ড ওয়েভস ইউজ করে পেটেও হচ্ছে, ব্রেস্টেও হচ্ছে। ব্রেস্টে যেটা হয় ওটাকে বলে হাই রেজলিউশন আলট্রাসাউন্ড, কারণ যত রেজলিউশন বেশি হবে তার পেনিট্রেশন কম হবে। ব্রেস্ট একটা সুপারফিশিয়াল অর্গান, তাই হাই রেজলিউশন আলট্রাসাউন্ড অফ ব্রেস্ট অ্যান্ড অ্যাক্সিলা। ম্যামোগ্রাফিটা হচ্ছে একটা এক্সরের মতো, একটা ম্যামোগ্রাফি মেশিনের মধ্যে ব্রেস্টটাকে ওপর থেকে কম্প্রেস করে ক্রেনিওকডাল ভিউ নেওয়া হয়, আর পাশ থেকে দুপাশ থেকে কম্প্রেস করে দুটো প্লেটের মধ্যে রেখে সেটাকে বলে মিডিও ল্যাটারাল অবলিক এমএলও ভিউ। এই দুটো স্ক্রিনিংয়ে নেওয়া হয়। এই দুটোতে যদি মনে হয় যে না কিছু সমস্যা আছে, তখন স্পট কম্প্রেশন, 90 ডিগ্রি ল্যাটারাল, এইসব আরও ভিউ নেওয়া হয়, ম্যাগনিফিকেশন অন স্পট কম্প্রেশন এইসব। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি তো দিল্লিতে যখন এমসে ছিলাম তখন দেখতাম ওখানকার পেশেন্টরা অন্য জায়গা থেকেও যারা এমসে আসতো রিপোর্ট করিয়ে, তাদেরও দেখতাম যে ওখানে যদি ম্যামোগ্রাফি লিখে পাঠানো হয় যে বাইল্যাটারাল ম্যামোগ্রাফি, যে রেডিওলজিস্ট সে আগে ম্যামোগ্রাফিটা করবে, ম্যামোগ্রাফিটা করে তার যদি কিছু ডাউটফুল মনে হয়, বুঝতে পারছি না, তাহলে একটা বাইরেট 0 লিখে ছেড়ে দেওয়া যায়, কিন্তু তারা ছাড়তো না। তারা ওই সময় কনকমিটেন্ট একটা আলট্রাসাউন্ড করে নিত, দিয়ে আলট্রাসাউন্ডের সঙ্গে ম্যামোগ্রাফি কোরিলেট করে একটা স্পেসিফিক রিপোর্ট দিত। সেটা আমি কলকাতায় কখনো কখনো একটু ল্যাকিং দেখি, মানে ওরা কি ম্যামোগ্রাফিটা হলো করে লিখে দিলে আলট্রাসাউন্ড ইজ সাজেস্টেড, কিন্তু আলট্রাসাউন্ডটা করলো না, তখন আবার পেশেন্ট এলো আপনার কাছে, আপনি লিখলেন যে আলট্রাসাউন্ড করিয়ানো, তখন আবার আলট্রাসাউন্ড করলো। তো বেসিক্যালি আ ম্যামোগ্রাফি ইজ ইনকমপ্লিট উইদাউট আ কনকমিটেন্ট আলট্রাসাউন্ড ইভ্যালুয়েশন। তো এটা মাথায় রাখতে হবে যে ম্যামোগ্রাফি যখনই লেখা হচ্ছে, ম্যামোগ্রাফি মানে ওই এক্সরেটা আমরা চাইছি অফ ডিফারেন্ট ভিউজ অফ দ্য ব্রেস্ট অ্যালং উইথ আলট্রাসাউন্ড। আর যেহেতু একটা ম্যামোগ্রাফিতে মোটামুটি ধরুন ওপর থেকে একটা ভিউ নেওয়া হচ্ছে, পাশ থেকে একটা ভিউ নেওয়া হচ্ছে, দুটো ব্রেস্টেরই, তো মিনিমাম 4টে ভিউ নেওয়া হচ্ছে, তাহলে 4টে চেস্ট এক্সরে সমান রেডিয়েশন এক্সপোজার, মানে 0.4 মিলিসিভার্ট, আর এক্সরেতে 0.1, যেটা সিটি স্ক্যান একটা অ্যাবডোমিনাল সিটি করতে 10 মিলিসিভার্ট লাগে, সেখানে 0.4 মানে প্রায় 25, মানে 1/25 টাইমস রেডিয়েশন এক্সপোজার, কিছুই না। তো সুতরাং ওটা থেকে যে রেডিয়েশন এক্সপোজার হয় ভবিষ্যতে ওটা থেকে ক্যান্সার হবে সেটাও নেই, তো ইট ইজ কোয়াইট সেফ অলসো। অনেক মেয়ের মানে মনে এটা বিশাল বড় প্রশ্ন থাকে যে এই ম্যামোগ্রাফি কি পেইনফুল? হ্যাঁ, পেইনফুল একটু হয়, তার কারণ হচ্ছে ব্রেস্টটাকে না ওই ওপর থেকে নিচে দুটো প্লেটের মধ্যে চাপা হয়, এবার দুপাশ থেকে চাপলে কি হয় যে যদি কোনো লাম্প থাকে সেটার ইমেজটা ক্লিয়ারলি বোঝা যায়। তবে আজকাল যেটা করা হচ্ছে যে ধরুন এইখানে একটা লাম্প আছে, আমি যখন এরকমভাবে কম্প্রেস করব, এই জায়গাটায় লাম্প নেই, এই জায়গাটায় লাম্প নেই, পাশগুলোয় তো লাম্প নেই, কিন্তু যখন ইমেজটা নিচ্ছি একটা ওভারল্যাপ হচ্ছে, তো নর্মাল টিস্যু আর যে জায়গাটায় লাম্পটা আছে সেই ওভারল্যাপের সমস্যাটা ওভারকাম করার জন্য এখন আবার একটা বিশেষ ধরনের ইমেজিং, সেটাকে বলে হচ্ছে টোমোগ্রাফি, মানে ব্রেস্ট টোমোগ্রাফি, হ্যাঁ, টোমো ম্যামোগ্রাফি এরকম বলে। তো এরকম নানা রকম অ্যাডভান্সেস হচ্ছে, কিন্তু একটু পেনফুল হয়, বিশেষ করে যাদের ধরুন ব্রেস্টের মধ্যে একটা ইনফেকশন হয়ে আছে বা কিছু, হ্যাঁ, বা একটা লাম্প হয়ে সেটা স্কিন ইনভলভ করেছে, পেনফুল লাম্প, তখন ম্যামোগ্রাফি করতে গেলে তো বেশ লাগে। ব্রেস্ট লাম্প যাদের হয় তাদের মধ্যে অনেকেই সার্জারি করাতে চায় না, ভয় পায়, তো বলে ডাক্তারবাবু একটু ওষুধ দিয়ে আপনি কমিয়ে রাখুন বা একটু থামিয়ে রাখুন, দমিয়ে রাখুন, আমরা সার্জারি যাতে না করাতে হয়। তো অনেকেই কিছুদিন থাকে, তারপর সেটা নিয়ে অভ্যাস হয়ে যায়। তো এই যে একটা লাম্প হওয়া মানে যে সেটার ইমিডিয়েট কিওর কি বা পার্মানেন্ট কিওর কি?
ব্যাপারটা হচ্ছে যে লাম্প মানে হচ্ছে যে কোনো ফোলাকেই লাম্প বলে, হ্যাঁ। তো সব লাম্পের ট্রিটমেন্ট তো এক হবে না। ইফ দ্য লাম্প ইজ ক্যান্সারাস, সেটা তো ক্যান্সারের মতো তার ট্রিটমেন্ট হলো। আর যদি কোনো লাম্প ক্যান্সারাস না হয়, ধরুন ফাইব্রোঅ্যাডেনোমা, এগুলোকে তো অ্যাকচুয়ালি বলে অ্যাবারেশনস অফ নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশন অফ ব্রেস্ট, অ্যান্ডি। ব্রেস্ট জন্মের সময় থাকছে না, আস্তে আস্তে ডেভেলপ করছে, বড় হচ্ছে, প্রেগনেন্সির সময় আরও বড় হচ্ছে, ল্যাকটেশন হচ্ছে, তারপরে বয়স হচ্ছে যখন, তখন ইনভলিউট করছে, ছোট হয়ে যাচ্ছে। এই পুরো পদ্ধতিটার মধ্যে ব্রেস্টের এই নর্মাল ডেভেলপমেন্ট এবং ইনভলিউশন, এর থেকে যদি একটু মানে চ্যুতি হয়, তাহলে এইসব ছোট ছোট প্রবলেম ব্রেস্টে হতেই পারে, যেগুলোকে ইগনোর করার কথাই বেশিরভাগ জায়গায় বলা হচ্ছে। কিন্তু সেগুলো যদি ট্রাবল শুরু করে, মানে একটা ফাইব্রোঅ্যাডেনোমা ছোট আছে, কিছু না করলেও চলে, কিন্তু সেটাই যখন বড় হয়ে জায়েন্ট ফাইব্রোঅ্যাডেনোমা হয়ে গেল, আমরা রিস্ক নেব না, আমরা বলে না এবার বাদ দিয়ে, তখন বাড়তে বাড়তে কত বড় হবে, হয়তো এমন পরিস্থিতি হলো যে পুরো স্তনই বাদ দিতে হলো, একটা বিনাইন জিনিসের জন্য আননেসেসারি। এবং এই ভয়টা থাকে যে ওখানে একটা স্কার চলে আসবে বা অপারেশন করলে ওখানে দাগ থাকবে, তো তো সেটাও বলছি, মানে লাম্পের ব্যাপারটা হচ্ছে যে লাম্প এখন যেরকম এই যে ম্যামোগ্রাফি বা আল্ট্রাসাউন্ড করা হলো, ওরা লিখে দেবে বাইরাইটস 2। বাইরাইটস 2 মানে হচ্ছে একটা লাম্প আছে ফাইব্রোঅ্যাডেনোমা, কিন্তু বাইরাইটস 2 এর রেকমেন্ডেশন হচ্ছে বছরে একবার করে আল্ট্রাসাউন্ড বা ম্যামোগ্রাফি অ্যাকর্ডিং টু দ্য এজ অফ দ্য পেশেন্ট, আইদার ম্যামোগ্রাফি অ্যান্ড আল্ট্রাসাউন্ড অর অনলি আল্ট্রাসাউন্ড করিয়ে যাও। বাইরাইটস 3 হচ্ছে 6 মাস অন্তর অন্তর ইমেজিং করিয়ে যাও। বাইরাইটস 4 অনওয়ার্ডস বলে বায়োপসি করতেই হবে, কারণ তাতে একটা রিস্ক অফ ম্যালিগনেন্সি থাকছে, এবং ওই বায়োপসিটা করার পর যদি ম্যালিগনেন্সি আসে, ট্রিট ইট লাইক ম্যালিগনেন্সি। ম্যালিগনেন্সি না এলে গিভ দ্য পেশেন্ট আ চয়েস যে আপনি কি চান, ফলো আপেই থাকতে চান না অপারেশন করাতে চান। কিছু কিছু তার মধ্যে আছে যেমন অ্যাটিপিক্যাল ডাক্টাল হাইপারপ্লেসিয়া, হ্যাঁ, বা অ্যাটিপিক্যাল ফাইব্রোঅ্যাডেনোমা এলো, বা ফিলোডস টিউমার এলো, মানে ক্যান্সার ঠিক না, কিন্তু এগুলো ফেলে রাখা তখন যাবে না, তখন অপারেশন করতে হবে। সেই ডিসক্রিপশনটা তো মানে পার্টিকুলার সার্জন যার কাছে আপনি গেছেন, সে সেই ডিসক্রিপশনটা ইউজ করবে। রিগার্ডিং স্কারগুলো এমনভাবে প্লেস করা হয়, এই এরিওলার স্কিনের জাংশনে দেওয়া হলো যাতে স্কারটা মিলিয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও কারুর টিউমার এমন জায়গায় থাকে যে সেখানে টিউমারের ওপরে ইনসিশন দিতে হয়, তখন স্কার একটা থাকবে। কিন্তু স্কার অ্যাভয়েড করার জন্য আমি টিউমারটাকে শরীরে পুষলাম, হয়তো সেটা একটা ম্যালিগনেন্সি, আমি সেটাকে পুষে গেলাম, এবং তারপরে এমন পর্যায়ে গিয়ে আমি ডাক্তারের হেল্প চাইলাম যখন আর ডাক্তারও হেল্প করার মতো মানে সিচুয়েশন ডাক্তারেরও নেই। আমরা এই পডকাস্ট করতে গিয়ে জেনেছি অনেক ক্ষেত্রে যে অনেক ম্যালিগনেন্সি আদতে পেইনলেস হয়। ম্যালিগনেন্সি ইনফ্যাক্ট মানে বেশিরভাগ ক্ষেত্রেই পেইনলেস হয়। হ্যাঁ, আর আমরা ব্যথা না হলে তো ডাক্তারবাবুদের কাছে যাবো না, মানে ওটা আছে থাক এরকম একটা। কিন্তু মানে এইটা জানতে হবে যে আমাদের ব্রেস্ট ক্লিনিকগুলোতে যদি আপনি ধরেন 90% পেশেন্ট আসে ব্যথা নিয়ে, হ্যাঁ, ম্যাস্টেলজিয়া, তার হয়তো কোনো লাম্পও নেই, কিন্তু ব্যথা আছে মানেই আবার ক্যান্সার নেই তা না। ব্যথার মতো হচ্ছে ফাইব্রোঅ্যাডেনোসিসের কারণে তলায় একটা ব্রেস্ট ক্যান্সার আছে, হতেই পারে। তো ব্যথা আছে মানেই ক্যান্সার নেই তা নয়, কিন্তু ব্যথা নেই মানে ক্যান্সার নেই সেটা একদমই নয়। ব্যথা নেই কিন্তু ক্যান্সার আছে, এটা সম্ভাবনা হওয়াটা বেশি, মানে এই সম্ভাবনাটা এটা হওয়ার সম্ভাবনাটা বেশি। আর একটা লজ্জার ব্যাপারটা যেটা বলেন, ওটা তো দেখুন এই স্টিগমা, আমাদের সোশ্যাল স্টিগমা, এটা তো কি আর করা যাবে। তাও আজকাল অনেক মেয়েরাই সার্জারিতে আসছে, তো অনেক ফিমেলরা মেয়েদের কাছে কমফোর্টেবল হয়, কিন্তু সেটাও না। আমি দেখেছি অনেক জায়গায় ফিমেল সার্জন আছে, তা সত্ত্বেও পেশেন্টরা যাচ্ছে না। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে তো এই ব্যাপারটা অতটা নেই যে মেল ডাক্তারের কাছেই যাব, এই ফিমেল ডাক্তারের কাছেই যাব ফিমেল পেশেন্ট নিয়ে, ওই ব্যাপারটা অতটা এখনও ওয়েস্ট বেঙ্গলে নেই। নর্থ ইন্ডিয়ার দিকে একটু দেখেছি এই ব্যাপারটা হয়তো আরেকটু প্রোনাউন্সড, কিন্তু এখানে মোটামুটি ছেলে ডাক্তারদের কাছে মেয়েরা আসে। কিন্তু ব্রেস্টের ব্যাপার হলেই সে ছেলে ডাক্তার হোক মেয়ে ডাক্তার হোক কারুর কাছেই যেতে চায় না, মানে এটা যে কোনো বাড়ির লোককেই বলতে চায় না। রিসেন্টলি আমি একজনকে দেখলাম, ম্যাথস টিচার, একজন স্কুলের তার মেয়েরও ব্রেস্ট ক্যান্সার ছিল, সে কিন্তু ট্রিটেড অ্যান্ড কিওর্ড। এখন ওনার নিজের একটা ব্রেস্ট লাম্প হয়েছে, শি ওয়াজ জাস্ট সিটিং অন দ্য লাম্প। এবারে ওনার পিঠে ব্যথা ইত্যাদি শুরু হয়েছে, তখন এবারে তাও ইনভেস্টিগেশনস করাচ্ছেন, মানে ডিনায়ালে রয়েছে যে না আমার পিঠে ব্যথা তো আমার স্পন্ডাইলোসিসের জন্য হচ্ছে। তার সব পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল বোনসে, ব্রেনে, লিভারে সব জায়গায় ছড়িয়ে গেছে, কেমোথেরাপি দিতে হবে, সার্জারি আর করার কোনো স্কোপ নেই। তো মানে একজন ম্যাথস টিচার, আপনি বুঝতে পারছেন, মানে সেটা বলাটাই, মানে প্রফেশনটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এডুকেশন অলসো ক্যানট হেল্প পেশেন্টস ওভারকাম দিস স্টিগমা। আচ্ছা, এক্ষুনি যেটা বললেন যে ব্রেস্ট ক্যান্সার থেকে চারিদিকে ছড়িয়ে পড়লো, এই মেটাস্টেসিস, ব্রেস্ট ক্যান্সার থেকে দেহের সব জায়গায় কি ছড়িয়ে পড়তে পারে ক্যান্সার, বা অন্য ক্যান্সারগুলো কি ব্রেস্টে আসতে পারে? ব্রেস্ট ক্যান্সার অন্য জায়গায় ছড়িয়ে পড়ার ব্যাপারটা আগে বলি। অ্যাকচুয়ালি যে কোনো ক্যান্সারই যে কোনো জায়গায় যেতে পারে। থাইরয়েডের ক্যান্সার ব্রেস্টে ছড়িয়েছে এরকম হয়,
তো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে ব্রেস্ট ক্যান্সার কোথায় কোথায় ছড়াতে পারে। ব্রেস্ট ক্যান্সার কমনলি আমরা যেটা দেখি বোনস, লাং, লিভার, ব্রেন, এগুলোতে তো মানে প্রায়শই দেখা যায় যে আমাদের দেশে বিশেষ করে, কারণ পেশেন্টরা তো প্রথমেই যেহেতু আপনি বলছেন পেনলেস লাম্প, ওটা নিয়ে বসে থাকবে যতক্ষণ না জিনিসটা বেড়ে একটা স্কিনে ঘা হয়ে, হ্যাঁ, বা স্কিন ইনভলভমেন্টের পর পেন হতে শুরু করলো, ততদিন তো বা খুব বড় হয়ে গেল, ব্রেস্ট একদম ডিসফিগার্ড হয়ে গেল, ততক্ষণ তো বসে থাকে তারা না। তো সেই জন্য অনেক সময় এরকম হয় যে ওইরকম বসে থাকতে 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 ব্রেস্টের টিউমারটা ওইখানে বাড়তে বাড়তে মেটাস্টেসিস হয়ে গেল। হ্যাঁ, মানে ব্রেস্ট থেকে আমরা দেখি জেনারেলি বোনস, লিভার, লাং এবং ব্রেন, এই চারটেতেই কমনলি দেখি। এখন অ্যাড্রেনাল গ্ল্যান্ডে একটা হতেই পারে, মানে এরকম আলাদা কিছু কিছু, থাইরয়েডে একটা মেটাস্টেসিস, এরকম আছে কিছু কিছু, কিন্তু মেনলি এই চারটেতেই আমরা দেখি। এবং আমাদের দেশে এটা আরও কমনলি হয় কারণ পেশেন্টরা ফেলে রাখে, যতক্ষণ না বাড়ছে, যতক্ষণ না তাদের ব্যথা হচ্ছে, যতক্ষণ না তাদের ঘা হয়ে যাচ্ছে, যতক্ষণ না কিছু সমস্যা হচ্ছে, ততক্ষণ তো আসে না। বিদেশে তো স্ক্রিনিংয়েই ধরা পড়ে যায়, মানে হাতে লাম্প পাওয়া গেল না তার আগেই ক্যান্সার ধরা পড়ে গেল, যেহেতু তারা নিয়মিত স্ক্রিনিং করে। এখানে তো স্ক্রিনিংও মানে বলে বুঝিয়ে লোককে অতটা কনভিন্স করে করানো যায় না। আর একটা ব্যাপার হচ্ছে ছেলে মেয়ে নির্বিশেষে আমরা আমাদের প্রাইভেট পার্টস নিয়ে প্রচণ্ড প্রোটেক্টিভ এবং শাই। তো আমাদের ভারতবর্ষে ইনফ্যাক্ট এটা যদি ছেলেদেরও প্রাইভেট পার্টসে কিছু হয় তার স্ক্রিনিং বা এইসবের ব্যাপারে তারা প্রথম কথা মেল ইগো, দ্বিতীয়ত তারাও কিন্তু খুবই প্রোটেক্টিভ হয়ে পড়ে যে না আমার কোনো প্রবলেম নেই। এটা খানিকটা আইরনিক, মানে আমাদের দেশে লোকে গিয়ে ট্যাটু করাচ্ছে, যেখানে সেখানে ট্যাটু করাচ্ছে, কিন্তু ডাক্তার দেখাতে গেলে লজ্জা। এটা মানে আমার মনে হয় খানিকটা রোগের ভয়ও আছে, মানে শুধু লজ্জা না, লোকে ভয়ও পায় যে হোয়াট উইল বি দ্য কনসিকুয়েন্স, হয়তো আমার অর্গানটা বাদ হয়ে গেল। সেই মানে লজ্জার সঙ্গে ভয় মিশে একটা ডাক্তারের কাছে যাওয়ার একটা ইনহিবিশন। এই ছেলেদের প্রসঙ্গ যেখান থেকে এলো, ছেলেদের ব্রেস্ট সার্জারি হয়? হয়, রাইট। কারণ দেখুন ব্রেস্ট ক্যান্সার মেল পেশেন্টসদেরও হয়, সেটা তো একটা সিরিয়াস ইস্যু হলো, এবং সেটা ট্রিটমেন্ট মেয়েদের যেরকম হয় সেরকমই আছে। কারণ এটা সবার ধারণা ছিল, ইনফ্যাক্ট আমারও একটা সময় অবধি ধারণা ছিল যে ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট সার্জারি বোধহয় একমাত্র মহিলাদের জন্য। এটা একদমই ভুল ধারণা। না, এটা ভুল ধারণা। ছেলেদের ব্রেস্ট ক্যান্সার হয়, কিছু কিছু জেনেটিক মিউটেশন BRCA2 যেরকম থাকলে ছেলেদের সেই ফ্যামিলিতে, ধরুন মাসির হয়েছে, মায়ের হয়েছে, এবং ওই জেনেটিক মিউটেশনটা ফ্যামিলিতে আছে, সেই বাড়ির ছেলের কিন্তু হওয়ার, বা পিসির হয়েছে, তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক মিউটেশন না থাকলে স্পোরাডিকভাবেও হয়। মেল ব্রেস্ট সিয়ের যেটা সমস্যা, যেহেতু মেল ব্রেস্টের টিস্যুর পরিমাণ কম ফিমেলদের তুলনায়, তাই জন্য স্টেজ টু স্টেজ প্রোগ্রেশনটা কিন্তু খুব ফাস্ট হয়। মানে মেল ব্রেস্টে একটা টিউমার T1 থেকে T4 হতে খুব কম সময় লাগবে। T4 মানে হচ্ছে কি স্কিন ইনভলভমেন্ট বা চেস্ট ওয়াল ইনভলভমেন্ট। সেখানে একটা ফিমেল ব্রেস্টে কি টিউমারটাকে বড় হবে, ব্রেস্টের মধ্যেই অনেক ফ্যাট আছে, সেইগুলোকে ইনভলভ করবে, তারপর ব্রেস্টের স্কিনে যাবে বা তারপর চেস্ট ওয়ালে যাবে। কিন্তু মেলের ক্ষেত্রে কি হচ্ছে, ব্রেস্ট টিস্যু যেহেতু কম, সহজেই স্কিনে বা চেস্ট ওয়ালে চলে যাচ্ছে। তো এই স্টেজ প্রোগ্রেশনটা মেলসের ক্ষেত্রে ফাস্টার হয় কম্পেয়ার টু ফিমেল, সেই জন্য হলেই বেশি তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা দরকার। আর একটা বিষয়, ছেলেদেরও কিন্তু একটু প্রবলেম আছে এই ব্রেস্ট নিয়ে, অর্থাৎ যেটাকে আমরা এখন সোশ্যাল মিডিয়া বা চলতি কথায় বলি ম্যান বুবস। তো এইটা নিয়ে প্রচুর আমরা ফ্রাস্ট্রেশনে ভুগি, এবং যারা ওবিস তাদেরও প্রচুর চিন্তা থাকে। তো এই ধরনের রিকনস্ট্রাকটিভ সার্জারি বা কিছু সার্জারি আপনারা করেন? হ্যাঁ, আপনি যেটাকে ম্যান বুবস বললেন, আমরা ওটাকে বলি গাইনেকোম্যাস্টিয়া। এবারে ব্যাপারটা হচ্ছে যে সবারই যে ব্রেস্ট এনলার্জমেন্ট, সব ছেলেদেরই ব্রেস্ট এনলার্জমেন্ট মানে যে গাইনেকোম্যাস্টিয়া তা নয়। অনেকে আছে ওবিস, সে এমনি মোটাসোটা, তার ব্রেস্টে একটু ফ্যাট জমলো, দ্যাট ইজ ওবিসিটি, পার্ট অফ ওবিসিটি। ফ্যাট শুধু জমলেই যে গাইনেকোম্যাস্টিয়া তা না, বরঞ্চ দেখবেন একটা রোগা ছেলে কিন্তু ব্রেস্টটা একটু বাল্জ করছে, দ্যাট মে হ্যাভ আ চান্স অফ বিং গাইনেকোম্যাস্টিয়া। আল্ট্রাসাউন্ড করা হয়, দেখা হয় ব্রেস্ট ডিস্কটা বেড়েছে কিনা, একটা সার্টেন সাইজের ওপর হলে বলা হয় গাইনেকোম্যাস্টিয়া। এবং সেটা বিভিন্ন গ্রেডস হয়, গ্রেড 1, গ্রেড 2, একদম মানে ঝুলে টোটিক ব্রেস্ট হয়ে যায় লাইক ফিমেলস, তো তখন তো সার্জারি করতেই হয়। কিন্তু গ্রেড 1 থাকলে আমরা দেখি পেশেন্টের বয়স কত। যদি জেনারেলি বলা হয় ধরুন পিউবার্টাল একটা গাইনেকোম্যাস্টিয়া হয় 14 থেকে 16 বছর বয়সে, তো তাদের আমরা ওয়েট করি 18 বছর বয়স অবধি, অনেক সময় সেটেল করে যায়, তারপরে আর কিছু করতে লাগে না। হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে কিছু করব না। বা খুব ওল্ড পেশেন্ট, হ্যাঁ, কিছু কিছু ওষুধ থেকে হয়, ধরুন দীর্ঘদিন কেউ খাচ্ছে স্পাইরোনোল্যাকটোন বলে একটা প্রেশারের ওষুধ আছে সেইটা, অথবা ওই ফ্যামোটিডিন বা ওই জাতীয় ওষুধ খাচ্ছে, ডোমপেরিডন, তাদের অনেক সময় ব্রেস্ট রিলেটেড এগুলো হতে পারে। তো তখন
আমরা সেই ওষুধটাকে বন্ধ করে ওষুধটা চেঞ্জ করে দেখি যে অনেকে হার্ট ফেলিয়ারের পেশেন্ট ডাইগক্সিন খায়, তাদের সেই থেকে তো ওই ওষুধটা বন্ধ করে দেখা হয় অন্য ওষুধ দিয়ে যে কমছে কি না। তো এটা বয়স্ক লোকেদের। তো মেইন যে প্রবলেমটা হয় যে সোশ্যাল এম্বারেসমেন্ট, এগুলো হচ্ছে যে মোটামুটি যাদের 18 বেশি বয়স থেকে মাঝবয়সী অবধি, তো তাদের ক্ষেত্রেও যদি খুব পেইনফুল হয়, কখনো কখনো খুব পেইনফুল হয়, তো পেইনফুল হলে তখন অপারেশন করতেই হয়। আর পেইনফুল না হলে কসমেটিক রিজনসে আমি যেটা বললাম যে গ্রেড 1 থাকলে আমরা একটা ট্যামক্সিফেন বলে একটা ওষুধ দিই, তাতে যদি কমলো ভালো, ব্রেস্ট একটু ফার্ম হলো ভালো, একটু আমরা ওয়েট রিডাকশন বলি কখনো কখনো, নয়তো তখন অপারেশন করতে হয়। অপারেশনের মধ্যে হচ্ছে আইদার লাইপোসাকশন করে ফ্যাটটা বাদ দেওয়া হয় এবং গ্ল্যান্ডুলার পার্টটাকে অপারেশন করে বার করে দেওয়া হয়, অথবা পুরোটাই সাবকিউটেনিয়াস ম্যাস্টেকটমি করে বার করে দেওয়া হয়। এই আর কি, স্কার খুব মিনিমাল হয়, এমনভাবে হিডেন স্কার্স করা হয় যাতে দেখতে না পাওয়া যায়। তো এরকম অনেকেই করান। আরেকটা হচ্ছে সেক্স চেঞ্জের ক্ষেত্রে ব্রেস্ট সার্জারি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, তো সেইটা আপনারা কিভাবে ডিল করছেন এখন? ফিমেল থেকে মেল যখন হচ্ছে তখন তো ম্যাস্টেকটমি করে দেওয়া হচ্ছে বা ব্রেস্ট রিডাকশন করে দেওয়া হচ্ছে, যতটা ব্রেস্ট টিস্যু দরকার বাদ দিয়ে দেওয়া হচ্ছে, নিপল এরিওলাটা রেখে দেওয়া হচ্ছে সো দ্যাট দ্য চেস্ট লুকস লাইক আ মেল চেস্ট। আর যখন মেল টু ফিমেল হচ্ছে, যেটা হয় হচ্ছে যে জেনিটেলিয়াটা তো আগে বাদ দেওয়া হচ্ছে, টেস্টিস বাদ দেওয়া হচ্ছে, পেনিস বাদ দিয়ে দেওয়া হলো। এবার টেস্টিস বাদ দিয়ে দেওয়ার পরে তার মেল হরমোনস আর তৈরি হচ্ছে না সেইভাবে, তাছাড়াও এর সঙ্গে কিছু আবার অ্যাডিশনাল ফিমেল হরমোন সাপ্লিমেন্টস দেওয়া হচ্ছে পেশেন্টকে। তো সেইগুলো দেওয়ার ফলে পেশেন্টের নিজে থেকেই ব্রেস্ট ডেভেলপ করতে পারে। অনেকের হয়তো অ্যাডিকুয়েটলি ডেভেলপ করলো না বা যতটা ডেভেলপ করলো সেটা নিয়ে সে স্যাটিসফাইড না, তখন তারা আবার অগমেন্টেশন অপ্ট করতে পারে, তাদের ইমপ্লান্ট লাগিয়ে, বা নিজে কেউ যদি বলে যে না আমি বাইরের জিনিস ঢোকাবো না শরীরের মধ্যে, তো তখন তারই পিঠ থেকে বা পেট থেকে ফ্যাট নিয়ে, মাংস নিয়ে ব্রেস্টটা আর একটু অগমেন্ট করে দেওয়া হলো। লাইপোফিলিং বলে একটা নতুন জিনিস হচ্ছে, লাইপো মডেলিং, সেগুলো করা হয়। তো এই যে এক্ষুনি যে ব্রেস্ট অগমেন্টেশন যে ব্যাপারটা বললাম, তাতে তো আপনারা সিলিকন মোস্টলি ইউজ হয়, তো এইটা সম্বন্ধে একটু বলুন। জেনারেলি ব্রেস্ট অগমেন্টেশন যেটা করা হয়, সিলিকন ইমপ্লান্টস আমরা ইউজ করি। অগমেন্টেশন মানে অগমেন্টেশন যে কোনো জিনিসে মানে সেটাকে বড় করা। তো অনেকে থাকে যারা ধরুন রিসেন্টলি আমার কাছে একজন পেশেন্ট এসেছিল, 26 বছরের মেয়ে, যার ব্রেস্ট ডেভেলপই করেনি। তার ক্ষেত্রে তো একটা সোশ্যালি তার বিয়ে হবে, হচ্ছে না, তো তার ক্ষেত্রে তার মানে মিনিমাল মিল্ক ডাক্টস আছে কিন্তু ব্রেস্ট মাউন্ট কিছু তৈরি হয়নি, তার ক্ষেত্রে আমরা ইমপ্লান্টস করলাম। হ্যাঁ, আবার শুধু তো কসমেটিক নয়, ইমপ্লান্টস অনেক সময় ক্যান্সারের পরে স্তন পুনর্গঠন করার সময় ব্যবহার হয়। অনেকে বলে যে না আমি বাইরের জিনিস শরীরে ঢোকাবো না, ইমপ্লান্ট নেব না, তো তখন তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় পিঠ থেকে বা পেট থেকে মাংস বা ফ্যাট নিয়ে বা লাইপোসাকশন করে ফ্যাট, পেটের এক্সট্রা ফ্যাট বার করে সেটা ব্রেস্টের স্কিনের তলায় দিয়ে লাইপো মডেলিং করেও ব্রেস্ট অগমেন্টেশন আজকাল করা যায়। তো এই সিলিকন ইমপ্লান্টসগুলোর কীরকম দাম? হ্যাঁ, সাইজের ওপর ডিপেন্ড করে। 500 সিসির ওপর হলে একরকম দাম, কম হলে আরেক রকম দাম। তাও মোটামুটি ওই 23,000 to 25,000 ফর দ্য ইমপ্লান্টস উইচ আর লেস দ্যান 500 সিসি, কারণ সেটাই স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান সাইজ ফর ওয়ান ইমপ্লান্ট। এবার দুটো নিতে গেলে ওই মোটামুটি 45,000 to 50,000 পরে, ডিপেন্ডস অন কোন মেকটা ইউজ করছে। কিছু মানে এখানে ইউরোপিয়ান অ্যাজ ওয়েল এজ চাইনিজ আছে অ্যাভেলেবেল, তো লোকে ইউরোপিয়ানটাই চায়। আবার এটা তো স্ট্রেট কাট ইমপ্লান্ট গেল, কিন্তু অ্যাকচুয়ালি ইমপ্লান্ট ঢোকানোর আগে সাইজার দিয়ে সাইজ অফ ইমপ্লান্ট মেজার করা উচিত। আমাদের কলকাতার বলুন ইন্ডিয়ার পেশেন্টরা অত অ্যাফোর্ড করতে পারে না, তো আমাদের কাছে সাইজার আমাদের চোখের মেজারমেন্ট। আর বিদেশে আগে সাইজার ঢুকিয়ে সাইজ ঠিক করে সেই সাইজের ইমপ্লান্ট দেয়। আবার এক ধরনের জিনিস হয় এক্সপ্যান্ডার, অপারেশন করা হলো, ব্রেস্টটা বাদ দেওয়া হলো, প্রথমে এক্সপ্যান্ডার ঢুকিয়ে দেওয়া হলো, সেটাকে একটু ফুলিয়ে দেওয়া হলো, দিয়ে তারপরে ক্রমশ ওর মধ্যে একটা জলের চেম্বার থাকে, স্যালাইন দিয়ে ফুলিয়ে পেশেন্ট যে সাইজটা চাইছে বা অন্য দিকের সঙ্গে ম্যাচড সাইজটা অ্যাচিভ করা হলো। করে যখন স্কিনটাও স্ট্রেচ হয়ে গেল যথেষ্ট পরিমাণে, তখন এক্সপ্যান্ডারটা বার করে দিয়ে ইমপ্লান্টটা ঢোকানো হলো। তো এই স্টেজ ওয়াইজ যদি আবার যাই তাহলে দামটা বেড়ে যাচ্ছে। তো অনেকেই আমাদের এখানে চায় না যে অত স্টেজ ওয়াইজ হোক, তারা বলে যে একেবারেই আপনার চোখের আন্দাজে যা সাইজ মনে হচ্ছে সেই অনুযায়ী ইমপ্লান্ট দিয়ে দিন। কিছু ম্যাথামেটিক্স আছে, ওগুলো আমরা হিসেব করে দেখে বুঝে তারপরে করি। আপনাকে তো কয়েকটা ছবি দেখালাম যে একদম, আমরাও দর্শকদের কয়েকটা ছবি দেখাতে পারি। আর এদের সেলফ লাইফ কেমন? ইমপ্লান্ট না মানে যদি কেউ কারোর বডি ওটাকে রিজেক্ট না করে, যদি বডি নিয়ে নেয়, তাহলে মোটামুটি 20 বছর 25 বছর থাকে।
তারপরে হয়তো চেঞ্জ করতে হলো। আর ইমপ্লান্ট থাকাকালীন কিছু কিছু কমপ্লিকেশন হতে পারে। ইমপ্লান্ট ঢোকানোর ইমিডিয়েটলি পরে রেড ব্রেস্ট সিনড্রোম বলে একটা জিনিস হয়, ব্রেস্টটা পুরো লাল হয়ে যায়। তারপরে ইনফেকশন হতে পারে, ইমপ্লান্টটা কন্ট্রাকচার অফ ইমপ্লান্ট বলে একটা জিনিস হয়, সেটা হতে পারে। ইমপ্লান্টের ভেতরের জিনিসটা লিক হয়ে যেতে পারে, গিয়ে চারপাশে ব্রেস্ট টিস্যুতে একটা ইনফ্ল্যামেশন, প্রদাহ তৈরি করতে পারে। তো এই প্রবলেমগুলো হয়। তো কারুর ক্ষেত্রে প্রিম্যাচিওরলি ইমপ্লান্টটাকে বেরও করে দিতে হয়, সেটাকে এক্সপ্লান্টেশন বলে। ইমপ্লান্ট মানে ঢোকাচ্ছি, এক্সপ্লান্ট মানে বার করছি। এক্সপ্লান্টেশন করে দিয়ে আবার ফ্রেশ ইমপ্লান্ট ঢোকানো হলো, এরকমও থাকে পেশেন্ট। ব্রেস্টে সিলিকন ইমপ্লান্ট করার পর কেউ কি ব্রেস্ট ফিড করাতে পারে বা মিল্ক জেনারেট করে সেখানে? ব্রেস্ট ফিডিংটা তো ডিপেন্ড করবে যে তার ফাংশনাল ব্রেস্ট টিস্যু আছে কি না। তো মিল্ক ডাক্ট যদি থাকে, লোবিউলসগুলো যদি থাকে, তাহলে ব্রেস্ট ফিড করতে পারবে। তার মানে আমি ইমপ্লান্টটা কী পরিস্থিতিতে ঢোকাচ্ছি তার উপর ডিপেন্ড করবে আমি পোস্ট ইমপ্লান্ট ব্রেস্ট ফিডিং করাতে পারবো কি না। আমি যদি কারোর ব্রেস্ট বাদ দিয়ে ব্রেস্ট পুনর্গঠন করার জন্য ইমপ্লান্ট ইউজ করি, সে ব্রেস্ট ফিড করতে পারবে না। বা একটা মেল থেকে ফিমেল কনভার্সন হচ্ছে, সেই সময় আমি যদি মেল ব্রেস্টটাকে অগমেন্ট করার জন্য ফিমেল মানে ইমপ্লান্ট ইউজ করি, তাহলে সে ব্রেস্ট ফিড হয়তো করতে পারছে না। কিন্তু ফিমেল পেশেন্ট, সে জাস্ট অগমেন্টেশনের জন্য ইমপ্লান্ট ইউজ করলো, সে ব্রেস্ট ফিডিং নর্মালি করতে পারবে। আর সেন্সেশনও সেম। ওই যদি আমি বললাম যেরকম যে অনেক সময় ওই ম্যাস্টেক্টমি করে তারপর ইমপ্লান্ট ঢোকানো হচ্ছে বা রিকনস্ট্রাকশন করা হচ্ছে, সেই সময় ওভারলাইং স্কিনটা অনেক সময় অ্যাসেন্সেট হয়ে যায়, নিপল এরিওলা অ্যাসেন্সেট হয়ে যায়, মানে উইদাউট এনি সেন্সেশন। কিন্তু অগমেন্টেশনের জন্য যেখানে নিচে একটুখানি কেটে ইমপ্লান্টটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেখানে দুপাশ থেকে নার্ভ ভালোই সাপ্লাই করছে নিপল এরিওলা কমপ্লেক্সকে, তো বা ওপর থেকেও, তো সেখানে সেন্সেশন ইনট্যাক্ট থাকবে। আর এই সিলিকন ইমপ্লান্টে স্কার রিমুভাল বা স্কার কতটা থাকে? স্কারটা তো খুব মানে ক্রাফটিলি দেওয়া হয় ইনফিরিয়ার মেমোরি ক্রিজে, হ্যাঁ, হিডেন হয়ে থাকে। ব্রেস্টটা যখন ইমপ্লান্টেড হয়ে গেল, দিয়ে ব্রেস্টের যে বাল্জটা তৈরি হলো, স্কারটা এমনভাবে সেটা তলায় হিডেন হয়ে যাচ্ছে যে ওটা দেখা যায় না। অনেকে ল্যাটারাল মেমোরি ক্রিজ মানে সাইডে ইনসিশন দিয়েও করে, সেগুলো আস্তে আস্তে মিলিয়েই যায়। মানে খুব যে একদম আনসাইটলি স্কার থাকে তা না, স্ট্র্যাটেজিক্যালি প্লেসড স্কার্স ইউজ করা হয়। অনেক সময় নিপল এরিওলা কমপ্লেক্সের পাশেই যেখানে স্কিন আর এরিওলার জাংশন, সেখানে বড় যদি থাকে কারোর এরিওলা, ওখানেই ইনসিশন দিয়ে ব্রেস্ট বাদ দেওয়া হলো, দিয়ে তারপরে ইমপ্লান্টটা ওর মধ্যে দিয়ে ঢুকিয়ে দেওয়া হলো, সেখানেও তো কোনো স্কারই থাকে না। ওকে, এবার কতগুলো ধারণা নিয়ে আপনার সাথে কথা বলবো। একটা ধারণা হচ্ছে যে ব্রা পরলে ব্রেস্ট ক্যান্সার হয়। না, সেটা উল্টো, বরং ব্রেস্ট ক্যান্সার তো হয়ই না, উল্টে স্পোর্টস ব্রা আমরা পেশেন্টদের পড়তে বলি যাদের ব্রেস্টে সমানে ব্যথা হচ্ছে, ফাইব্রাডেনোসিস, ব্রেস্ট পেন, ম্যাস্টালজিয়া, তাদের আমরা বলি স্পোর্টস ব্রা পড়ুন, ওটাই একমাত্র ওষুধ। সেটা একটা বিশাল ভুল ধারণা লোকজনের মধ্যে আছে। না, সেটা কিভাবে সাহায্য করে? জেনারেলি কি হয়, ব্রেস্টগুলো স্যাগিং হয়ে থাকলে তখন ওই কুপার্স লিগামেন্টগুলোর ওপরে টান পড়ে, সেই স্ট্রেচটা প্রিভেন্ট করে। প্লাস ম্যাস্টালজিয়ার বিভিন্ন থিওরিজ আছে, যে ওয়াটার রিটেনশন উইদিন দ্য ব্রেস্ট, আরও অনেক রকম। তো ব্রেস্টে একটা টাইট সাপোর্ট থাকলে পুরো জিনিসটাই আর কি পেশেন্টকে একটা কমফর্ট দেয়, পেনটা কন্ট্রোলে থাকে। তো আমরা সেটা করতে বলি ওই জন্য ম্যাস্টালজি। আচ্ছা, অনেকেরই ধারণা যে ব্রেস্ট ক্যান্সার হলেই সার্জারি এবং ব্রেস্টটা কেটে বাদ দিতে হবে। হ্যাঁ, মানে আমাদের এখানে তো ইন্ডিয়ায় যেরকম মেয়েরা নিজেদের ডিসিশন নেয় না, বাড়ির লোকরাই না করে দিন, ওর ব্রেস্ট বাদ দিয়ে দিন। কিন্তু কনসিয়াস মহিলারা আমাদের দেশেও বলুন বা বিদেশেও যা দেখেছি, ওনারা যখন আসেন, দে ওয়ান্ট টু চুজ ফর দেমসেলস। যে ক্ষেত্রে সবার ক্ষেত্রে ব্রেস্ট বাঁচিয়ে করা সম্ভব হয়ে ওঠে না, কারণ তাদের হয়তো টিউমার খুব বড় হয়ে গেছে, কেমোতে রেসপন্ড করছে না, টিউমারটা বাদ দিলে ব্রেস্টের কিছু বাঁচবেই না, সেক্ষেত্রে ব্রেস্ট বাদ দিতে হয়। বা তাদেরকে তখন বলতে হয় যে আপনার একান্তই ব্রেস্ট বাঁচানো তো যাচ্ছে না, ব্রেস্ট পুনর্গঠন করে দেওয়া যায়। কিন্তু যাদের ক্ষেত্রে ব্রেস্ট বাঁচানোর সুবিধাটা আছে, যখন ডাক্তার বলছে আপনার ব্রেস্ট বাঁচিয়েও করা যেতে পারে, আপনি কি সেটা চুজ করবেন? তখন অহেতুক ভয় পেয়ে না আমার ব্রেস্টটা বাদ দিয়ে দিন, এই পন্থাটা অবলম্বন না করাই ভালো। কারণ প্রথম দিকে সব রিসার্চে দেখা যাচ্ছিল যে ব্রেস্ট পুরো বাদ দিয়ে বা ব্রেস্ট বাঁচিয়ে আর্লি স্টেজে অপারেশন করলে খুব একটা তফাৎ নেই। ব্রেস্ট বাঁচিয়ে করলে হয়তো সংখ্যায় কিছু লোকের বেশি ক্ষেত্রে আবার হচ্ছিল, কিন্তু ওভারঅল সার্ভাইভাল এফেক্টেড হচ্ছে না, একই রকম থাকছে। এটা দেখা যাচ্ছিল আগের দিকে স্টাডিগুলোতে। রিসেন্ট স্টাডিগুলো কিন্তু আবার উল্টো বলছে যে ব্রেস্ট বাঁচিয়ে অপারেশন করলে ওভারঅল সার্ভাইভাল পেশেন্টের বেশি ভালো হচ্ছে। এবারে দ্যাট কুড হ্যাভ মানে কি বলবো, যে ব্রেস্ট বাঁচিয়ে অপারেশন করলে ডেফিনেটলি পেশেন্ট সাইকোলজিক্যালি অনেক ভালো থাকে। কারণ ব্রেস্ট বাদ দিয়ে দিলে মেয়েদের মধ্যে একটা নেগেটিভ বডি ইমেজ, হ্যাঁ,
এইগুলো অ্যাফেক্ট করে। আমরা হয়তো আমাদের পারিপার্শ্বিকের মধ্যে অ্যাপ্রিসিয়েট করি না ব্যাপারটা, কিন্তু একটা লেডি তার যতই বয়স হোক না কেন, অবশ্যই আমাদের এমসে আমার স্যার বলতেন যে when a lady has come to you with early breast cancer, we should try to reward her by doing breast conservation on her. আরেকটা হচ্ছে এই মেন্টাল হেলথ ম্যানেজমেন্ট, কারণ একটা ব্রেস্ট সার্জারি তার প্রিয় বডি পার্টস নিয়ে যখন একজন আসে, সে প্রচণ্ড ভেঙে থাকে এবং এক লজ্জা পাওয়া, এক ভয় পাওয়া এবং তার পরবর্তী জীবন নিয়ে যে আমাকে বোধহয় আর সুন্দর লাগবে না। তো এই পুরো ব্যাপারটাকে তার মেন্টাল হেলথ থেকে আপনারা কিভাবে ম্যানেজ করেন বা গাইড করেন? এটা শুধু মানে যে ব্রেস্ট বলে তা না, যে কোনো ক্যান্সার পেশেন্টই কিন্তু ডিপ্রেসড হয়ে আসে, কারণ তারা এই যে ক্যান্সার শব্দটা মানে শুনেই ভাবে যে ক্যান্সার মানেই ডেথ সেন্টেন্স। অ্যাকচুয়ালি তো তা না। ক্যান্সার আর্লি ধরা পড়লে, এই যে আমরা দেখি যে বলিউডে কত স্টাররা বিদেশে যাচ্ছে, ঠিক হয়ে চলে আসছে, এদেশে কি ঠিক হয় না? এদেশেও হয়। ওনাদের আমরা সবাই জানি বলে উই আর ফলোয়িং দেম, তাই দেখছি যে ভালো আছে। আমার নিজের ফ্যামিলিতেই আমার মামির ব্রেস্ট ক্যান্সার অপারেশন আমি করেছি 2019 সালে। শি ইজ স্টিল ডুইং ওয়েল, শি ইজ ডান্সিং, যা যা করে সবই করছে। ইটস নট অনলি অ্যাবাউট গোয়িং টু দ্য ওয়েস্ট অর এনিথিং। ক্যান্সার এখন যেরকম ট্রিটমেন্ট যেরকম অ্যাডভান্সড হয়েছে, এখানে পেশেন্টদেরও কিন্তু দে আর লিভিং ফর ইয়ার্স। কিছু কিছু ক্যান্সার আছে, থাইরয়েড ক্যান্সার, স্কিন ক্যান্সার, যেগুলোতে তো ক্যান্সারের ট্রিটমেন্ট হয়ে গেলে ইউর লাইফ এক্সপেক্টেন্সি ইজ লাইক আ নর্মাল পারসন, অ্যাজ ইফ আপনার কিছুই হয়নি। মানে হয়তো হার্ট অ্যাটাকে মারা যাবে, সে ক্যান্সারে মারা যাবে না, এরকম ব্যাপার। তো এই জিনিসটা বোঝাই আমরা আর কি খুব ভালো করে। আর স্পেসিফিক্যালি ব্রেস্টের জন্য যাদের ধরুন ব্রেস্ট বাদ যাচ্ছে, কেউ কেউ থাকে তারা নিজেরাই এসে বলে ডাক্তারবাবু যাই হোক না কেন আমার ব্রেস্টটা বাদ দিয়ে দিন। তো তাকে তো আর খুব বেশি কাউন্সেলিং করতে হচ্ছে না। কিন্তু এরকম অনেকে থাকে যে চাইছে ব্রেস্ট কনজারভেশন, কিন্তু রোগটা এমন স্থিতিতে আছে বা circumstances are such that breast conservation is not being possible. ব্রেস্ট কনজারভেশন করলে রেডিওথেরাপি ম্যান্ডেটারি। অনেকে থাকে দূর একদম গ্রামে, তারা রেডিওথেরাপি নিতে আসতে পারবে না, সেসব ক্ষেত্রেও আমরা বলি যে না, তাহলে ফলো আপে আসতে পারবে না, তাহলে বাবা ব্রেস্ট বাদ দিয়ে দাও। তো এরকম সিচুয়েশন যাদের থাকে, যাদের তার ইচ্ছার বিরুদ্ধে তার ব্রেস্ট বাদ দিতে হচ্ছে বিকজ অফ দ্য ডিজিজ, তাদের ক্ষেত্রে তো একটা কাউন্সেলিংয়ের রোল থাকে। আমরা ক্যান্সার কাউন্সেলার্স হয় তাদের কাছে পাঠাই, বা এমনি যারা সাইকোলজিস্ট থাকে তাদের কাছে পাঠাই, সাইকিয়াট্রিস্টদের কাছে পাঠাই। বাড়ির লোকেদের বলি যে আপনাদের সঙ্গে থাকতে হবে, বা পেশেন্টদের আমরা বলি যে 2 বছর আপনাকে দেখি না, যদি ক্যান্সার ফিরে না আসে তখন উই ক্যান রিকনস্ট্রাক্ট ইউর ব্রেস্ট অলসো। সেরকম একটা রিসেন্টলি একটি 28 বছরের মেয়ে, ওর ব্রেস্ট বাদ দিতে হয়েছিল। তো রিসেন্টলি ও 2 বছর ক্যান্সার ফ্রি একদম, আর ফেরত আসার সম্ভাবনা নেই মনে হচ্ছে এখন এই পরিস্থিতি। সম্ভাবনা একটু থেকেই যায়, কিন্তু যাই হোক 2 বছর ক্যান্সার ফ্রি আছে দেখে আমরা ঠিক করলাম যে ওর ব্রেস্টটা রিকনস্ট্রাক্ট করে দেবো, করে দিলাম। তো এখন ঠিকই আছে। এরকম আর কি, কেস টু কেস ভেরি করে ব্যাপারটা। ওকে, আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো ব্রেস্ট হেলথ ঠিক রাখার জন্য কি কি করা উচিত? হ্যাঁ, মানে দেখুন, ব্রেস্ট ক্যান্সারের কিছু মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর আছে, কিছু নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। নন মডিফায়েবলগুলো আমার আপনার কারুর হাতে নেই। যেরকম হচ্ছে বয়স বাড়ছে, ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বাড়ছে, বয়স রিভার্স করা যাবে না। জেনেটিক মিউটেশনস নিয়ে আমি জন্মেছি, আমি সেই মিউটেশনগুলো তো বাদ দিতে পারবো না, তো আমার ব্রেস্ট ক্যান্সারের রিস্ক অন্যদের তুলনায় বেশি। কিন্তু এই যেরকম অ্যাঞ্জেলিনা জোলির আমরা জানি যে ওনার ফ্যামিলিতে ওটা ছিল, রিস্ক ফ্যাক্টরটা বেশি, তাই শি আন্ডারওয়েন্ট সাম প্রসিজিওর্স টু রিডিউস দ্যাট রিস্ক। সেটা আমার হাতে আছে। আমি জন্মেছি ক্যান্সারের রিস্ক বেশি নিয়ে, কিন্তু আই হ্যাভ দ্য চয়েস অফ আন্ডারগোয়িং একটা সার্জারি অথবা একটা কেমো প্রিভেনশন, বা একটা ওষুধ আছে ট্যামক্সিফেন, রেলক্সিফেন, এগুলো খেলে ব্রেস্ট ক্যান্সারের চান্স কমে যায়। তো এগুলো আমার হাতে আছে। আর যেগুলো মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস, মানে যেগুলো একটু সাবধান হলে ব্রেস্ট ক্যান্সারের হাত থেকে বাঁচা যায়, যেরকম স্মোকিং অ্যালকোহল অ্যাজ ইট ইজ ফর লাইক মোস্ট অফ দ্য ক্যান্সার্স। আজকাল দেখা যাচ্ছে যে নাইট শিফটে কাজ করে যারা, তাদের একটু ব্রেস্ট ক্যান্সারের চান্সেস বেশি। কিন্তু এটা আমি মানে খুব বেশি বলতে চাই না, তাহলে লোকে বলবে যে আর রাতে কাজ করবো না, সেইভাবে তো চলবে না। দেয়ার ইজ দ্য চয়েস, কারণ কেউই চয়েস দিলে নাইট শিফটে কাজ করতে চাইবে না। তো এটা, তারপরে ধরুন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ইজ আ রিস্ক ফ্যাক্টর ফর ব্রেস্ট ক্যান্সার। এখানে একটা মিথ আছে যে অনেকে বলে ওসিপি খেলে ব্রেস্ট ক্যান্সার হতে পারে, যেটা কিন্তু ঠিক নয়। ওসিপি যেগুলো এখন কারেন্টলি ইউজ হয় তার থেকে ব্রেস্ট ক্যান্সারের রিস্ক বাড়ে না। আর এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, বেশি না, সপ্তাহে 3 ঘন্টা যদি কেউ রিগারাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, রিগারাস না হোক মানে একটা মোটামুটি একটা অ্যাক্টিভিটি করে, হাঁটলো আধ ঘন্টা করে ডেইলি, বা টোটাল 3 আওয়ার্স ইন আ উইক যদি কেউ করে, তাহলেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার রিস্ক কমে যায়। এছাড়া কিছু আছে যেরকম ব্রেস্ট ফিডিং, যদি কোনো মা বাচ্চাকে 2 বছর ব্রেস্ট ফিডিং করে, তার ব্রেস্ট ক্যান্সারের রিস্ক কমে যাচ্ছে।
এজ অ্যাট ফার্স্ট চাইল্ড বার্থ যদি কারো 30-এর কম থাকে তার কিন্তু ব্রেস্ট ক্যান্সারের রিস্ক কমে গেল। যে মায়ের সন্তান নেই বা আনম্যারিড তাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সারের রিস্কটা বেশি থাকলো। আর কিছু আছে যেটা আবার আগেন নিজের কন্ট্রোলে নেই, যে কত বছর বয়সে তার মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে, মেনার্কি বলে ওটাকে, আর কত বছর বয়সে মেনোপজ হয়েছে। যার লেট মেনোপজ এবং আর্লি মেনার্কি তার ব্রেস্ট ক্যান্সারের রিস্ক আবার বেশি, সেটা সবসময় কন্ট্রোল করা সম্ভব না। তো এইরকম কিছু কিছু আছে। দারুণ একটা কথা হলো ডাক্তারবাবুর সাথে আজকের ইনজেকশনের এই পর্বে, কিন্তু ডাক্তারবাবুকে আমরা ছাড়ছি না, কোথাও ছাড়ছি না। আজকে শুধুমাত্র ব্রেস্ট হেলথ এবং ব্রেস্ট সার্জারি নিয়ে কথা হয়েছে, কিন্তু এই যে এন্ডোক্রাইন বিষয়টা কি এবং এন্ডোক্রাইন সার্জারি, এইটা নিয়ে একটা দীর্ঘ আলোচনা হবে ডাক্তারবাবুর সাথে আগামী রোববার দিন এই ইনজেকশনে। ততক্ষণ চোখ রাখুন, সঙ্গে থাকুন এবং প্লিজ একটু সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। এদিক ওদিকে দিন না ইনজেকশন। হ্যাঁ, আপনারা তো এইসব উল্টো পাল্টা কন্টেন্ট চারিদিকে শেয়ার করেন। হ্যাঁ, একটু মানুষের হেলথের বিষয় আপনারা শেয়ার করবেন না? একটু প্লিজ প্লিজ করুন, আমাদের তাড়াতাড়ি এন্ডোক্রিন সার্জারিটা সম্বন্ধে জানতে পারবেন তো। হ্যাঁ, তাহলে দেখা হচ্ছে নেক্সট পর্বে। ফিরে আসবো আমি সায়ন, আমি কুশল, নিয়ে ইনজেকশনের নতুন পর্ব অন এন্ডোক্রাইন সার্জারি। ততক্ষণ সুস্থ থাকুন যাতে এই ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়, আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। টাটা।